হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত সাহা কিউবিট থেকে আছি আজকে আপনাদের সাথে ওপি কনসেপ্ট পাইথনের উপরে বেস করে যেটা তার থার্ড ক্লাসে কিছু জিনিস নিয়ে আলোচনা করতে। তো চলুন শুরু করা যাক। সো আমরা বিগত যে দুটো ক্লাস ছিল সেই দুটো ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি ক্লাস সম্বন্ধে আলোচনা করেছি, অবজেক্ট সম্বন্ধে আলোচনা করেছি এবং সাথে ইনক্যাপসুলেশন এটা আলোচনা করেছি, ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি ক্লাস ওয়ানে এবং ক্লাস টুতে আমরা ইনহেরিটেন্স বিষয়টাকে নিয়ে ইনডেপথ আলোচনা করেছি এবং আজকে লাস্ট ক্লাস যেখানে আমরা পলিমরফিজম, পাইথনের যে পলিমরফিজম আছে সেটা নিয়ে আলোচনা করব। সাথে আমরা আর একটা এক্সেপশন হ্যান্ডেলিং বলে একটা জিনিস আছে পাইথনে, সেটা নিয়ে আলোচনা করব। তো পলিমরফিজম জিনিসটা কি আমি আগেও বলেছিলাম যে পলিমরফিজম হচ্ছে মেনি ফর্মস বলতে বহুরূপ। একই জিনিসের যখন আমরা বহুরূপ দেখতে পাবো তখন সেটাকে বলা হয় পলিমরফিজম। সো এটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, যেমন আমাদের বাবা আমাদের বাবা কিন্তু আমাদের কাছে বাবা, কিন্তু তার বাবার কাছে কিন্তু সে একজন চাইল্ড। সো দেখা যাচ্ছে যে আমাদের বাবা এক সময় চাইল্ড হিসেবে থাকতেছে, এক সময় প্যারেন্টস হিসেবে থাকতেছে। সো এই যে যে আমার বাবা যে দুইটা জায়গায় প্রতিনিধিত্ব করছে সেটাকে বলা হয় পলিমরফিজম। সো এটাই বলেছে ইন প্রোগ্রামিং পলিমরফিজম মিন্স মেথড অর ফাংশন উইথ সেম নেম। মেথড অর ফাংশন উইথ সেম নেম তার মানে কি, এই যে যে আমি বাবার এক্সাম্পলটা দিলাম, এখানে বাবা হচ্ছে একটা মেথড অথবা ফাংশন থাকবে উইথ দ্য সেম নেম অ্যান্ড বিং ইউজেস ফর ডিফারেন্ট টাইপস অফ পারপোজেস। এই যে পারপোজেস, তখন সে হচ্ছে চাইল্ড হিসেবে বিহেভিয়ার করছে তখন সে আলাদা একটা পারপোজ সার্ভ করতেছে, এবং যখন সে প্যারেন্ট হিসেবে বিহেভিয়ার করতেছে তখন সে আলাদা পারপোজ সার্ভ করতেছে। সো এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে ওই জিনিসটা আসলে পাইথনে বা ওপি কনসেপ্টে কিভাবে আসে সেটা দেখানোর ট্রাই করা হয়েছে। সো আমি কোডে চলে যাই। সো আশা করি তোমরা সবাই কোডটা দেখতে পাচ্ছ। সো কোডে দেখো এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে যে ক্লাসটার নাম ক্যাট ক্লাস, এবং আরেকটা ক্লাস হয়েছে ডগ ক্লাস। ডগ ক্লাস আর ক্যাট ক্লাস দুইটা ক্লাস আছে। আচ্ছা, দুইটা ক্লাসের মধ্যে একটা মেথড আছে যে মেথডটার নাম হচ্ছে সাউন্ড। এখন দেখো এই সাউন্ড যে মেথডটা, এই মেথডটা ক্যাট ক্লাসেও আছে আবার ডগ ক্লাসেও আছে, ঠিক আছে। সো সাউন্ড ক্লাসটা যখন ক্যাট ক্লাসে, তখন কি করছে এটা সাউন্ড সাউন্ড যে মেথডটা রয়েছে সেটার নেম যে ভ্যারিয়েবলটা আছে বা আর্গুমেন্টটা আছে ওটাকে প্রতিনিধিত্ব করছে এবং ওটা 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 নিয়ে কাজ করছে। আবার ডগ ক্লাসের যে সাউন্ডটা আছে সেটা ডগ ক্লাসের সাউন্ড মেথড নিয়ে বা নেম অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছে। যখন এটা আমরা ভালো দেখতে পাবো কেমন, যে আমরা ক্যাট আর ডগ ওয়ানের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। সো এগুলা কি করে করে, এগুলো সব ক্লাস ওয়ানে আমরা সবাই ডিটেলস জেনে এসেছি। তো তারপর কি করেছি, ক্যাট ওয়ান যেই অবজেক্টটা ক্রিয়েট করেছি তাকে কল করেছি সাউন্ড মেথড দিয়ে, এবং সাউন্ড মেথডের ভিতরে একটা প্যারামিটার পাস করেছি যেহেতু এখানে একটা প্যারামিটার দরকার ছিল আমাদের। সো যখন এটা ক্যাট ক্লাসের, তখন ও কিন্তু ক্যাট ক্লাসে গিয়ে ক্যাট এখানে যেহেতু হচ্ছে টাইপ কাস্টিং করা, সো এখানে এখানে কোনটা আসবে, এই যে ক্যাট ক্যাট সাউন্ডস ম্যাও ম্যাও, এটা প্রিন্ট হবে। আসলে এটাই হচ্ছে। আবার যখন সাউন্ড ক্লাসে আবার ডগের অবজেক্ট যখন সাউন্ড, তখন আমরা যখন ভেরিয়েবল পাস করেছি তখন কিন্তু এখানে আসছে। সো দেখো একই সাউন্ড নামে দুইটা মেথড দুইটা ক্লাসে আলাদা আলাদা ভাবে কাজ করছে বা আলাদা আলাদা বিহেভিয়ার দেখাচ্ছে। সো এটাই হচ্ছে মেইনলি পলিমরফিজম। সো পলিমরফিজম নিয়ে যদি তোমাদের কিছু আসে তাহলে পলিমরফিজমের সাথে যে দুইটা কনসেপ্ট আসলে চলে আসে সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং এবং মেথড ওভারলোডিং। সো মেথড ওভাররাইডিং নিয়ে আমরা বিস্তারিত ইনহেরিটেন্সের যে ক্লাস টু ছিল সেখানে আমরা দেখেছি, এবং মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং আজকে দুটো একটু আলোচনা করব। সো এখানে তোমাদের যদি পলিমরফিজম নিয়ে কোনো এক্সাম্পল আসে তাহলে তোমরা এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখা দিতে পারো। সো এটা তো গেল হচ্ছে আমাদের যে ফাংশনটা ক্রিয়েট করা সেখানে। আচ্ছা, ফাংশনটা ক্রিয়েট না করে এখন পলিমরফিজম কিন্তু আমরা আরো সহজভাবে দেখতে পারি। কিভাবে দেখো, প্রিন্ট নামে একটা ফাংশন আছে
বলছিলাম কিন্তু পলিমরফিজম কিন্তু অবশ্যই ফাংশন বা মেথডের ভেতরে কাজ করে। তো এই দেখো এই প্রিন্ট যে ফাংশনটা আছে সেটা কি করছে, 1+2 এই দুটাকে যোগ করছে। সো আলটিমেটলি প্রিন্টের ফাংশনটা একটা সামের মতো কাজ করছে। কিন্তু এইখানে প্রিন্ট ফাংশনটা দেখো দুইটা স্ট্রিং নিয়েছি আমি, এখানে কিন্তু 1 একটা স্ট্রিং এবং 2 একটা স্ট্রিং। যখন আমি দুইটা স্ট্রিং নিয়েছি এবং সেই স্ট্রিং এর মাঝে যখন আমি প্লাস চিহ্ন দিয়েছি, তখন এটাকে কি বোঝায়, এটাকে বোঝা হচ্ছে কনকেট করা, স্ট্রিং কনকেট করা, বাবা স্ট্রিং দুটাকে যোগ করা। তো এখানে কিন্তু স্ট্রিং কনকেট করা হয়েছে, নট যোগ করা হয়েছে, ঠিক আছে। সো এখানে যদি ওকে দিতাম তাহলে কিন্তু এটা কাজ করত, কিন্তু এখানে যদি আমি ওকে দিতাম তাহলে কাজ করতো না কিন্তু, কারণ এখানে তোমার দুইটা ইন্টিজার টাইপেরকে যোগ করে সামের মতো প্রিন্ট বিহেভিয়ার করছে, আর এখানে কি বিহেভিয়ার করছে, স্ট্রিং কনকেটের মতো বিহেভিয়ার করছে। সো আমরা এখানেও দেখতে এইরকম একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা পলিমরফিজমের যে কনসেপ্টটা আছে সেটা বুঝতে পারলাম। সো তারপরে স্লাইডে কি আছে আবার একটু দেখি। সো তারপরে হচ্ছে এই যে পলিমরফিজমে যে দুইটা ইয়া আছে, অপারেটর ওভারলোডিং, এমন আমি যে যে কাজটা করলাম এটা মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এই দুইটাই মেইনলি বেসিক্যালি মেন জিনিস। ওভারলোডিং আর ওভাররাইডিং জিনিসটা কি, আমরা সবসময় মনে রাখবো ওভারলোডিংটা কোথায় হবে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। মেথড ওভারলোডিংটা সবসময় হয় ইজ এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম। গিভ অ্যান এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম, এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই এসে থাকে। সো তোমরা এটা আসলেই ভাববা যে মেথড ওভারলোডিং এর একটা কনসেপ্ট আমাকে লিখতে হবে। সো এটা কি মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিংটা থাকলে তোমরা সবসময় ভাববা যে ওভারলোডিং জিনিসটা থাকলে সেটা হবে একই ক্লাসের মধ্যে, যাই হোক ক্লাসের একটা ক্লাসের মধ্যেই হবে, ঠিক আছে। একটা ক্লাসের মধ্যে কি রকম, যেমন আমরা কিন্তু এখানে এই এক্সাম্পলটাতে দেখেছিলাম দুইটা ক্লাসের মধ্যে, তার মানে কি এখানে আসলে আমরা ওভারলোডিংটা দেখি নাই, ঠিক আছে, এখানে আমরা ওভারলোডিংটা দেখি নাই। সো এখানে আলটিমেটলি আমরা ওভাররাইডিংটা দেখেছি, ওকে। আর এখানে যেটা দেখেছি এটাকে বলতে পারো যে অপারেটর ওভারলোডিং, ঠিক আছে, যেখানে অপারেটরটা আলাদা আলাদাভাবে কাজ করছে প্রিন্টএফ ফাংশন মেথডের মধ্যে। সো আচ্ছা, সো এখানে মেথড ওভারলোডিংটা কি বলছে, বলছে যে মেথড ওভারলোডিং ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাইল টাইম পলিমরফিজম, কারণ এটা কম্পাইল টাইম পলিমরফিজমে সময় কম্পাইল টাইমের সময় কাজ করে। ইন দিস মোর দ্যান ওয়ান মেথড অফ দ্য সেম ক্লাস, মোর দ্যান ওয়ান মেথড অফ দ্য সেম ক্লাস শেয়ার দ্য সেম মেথড নেম। আচ্ছা আমি একটু সহজভাবে বোঝাই, এটাতে কি করে, এটাতে হচ্ছে একই ক্লাসের মধ্যে একই নামের একাধিক মেথড থাকবে, একই ক্লাসের মধ্যে একই নামের একাধিক মেথড থাকবে। এখন একই নামের যদি একাধিক মেথড থাকে, একটা একটা মেথড এক এক রকম কাজ করে। যেমন তুমি হচ্ছে একই মেথডের মধ্যে ধরো একটা মেথড ক্রিয়েট, একটা ক্লাস ক্রিয়েট করছো, যে ক্লাসটা হচ্ছে হচ্ছে ধরো হচ্ছে ক্যালকুলেশন ক্লাস। তো ক্যালকুলেশন ক্লাসের মধ্যে ধরো দুইটা মেথড আছে, যে দুইটা মেথডের নাম সেম, হ্যাঁ সাম, ঠিক আছে। তো দুইটা মেথডের নামই সাম। তো এখানে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করছো, এখন এটার মধ্যে দুইটা মেথড আছে, দুইটারই নামই হচ্ছে সাম। এখন দেখা যাচ্ছে যে একটা সামের মধ্যে আমি দুইটা ভ্যালু পাস করছি, আর একটা সামের মধ্যে তিনটা ভ্যালু পাস করছি। এখন তাহলে কি হচ্ছে, দেখো সাম কিন্তু একটাই, মেথড কিন্তু হচ্ছে এখানে দুইটাই আছে, ঠিক আছে, নামও সেম, কিন্তু এ নাই হচ্ছে দুইটা আর্গুমেন্ট, এ নাই হচ্ছে তিনটা আর্গুমেন্ট। সো এরকম দুইটা আলাদা আলাদা বিহেভিয়ার দেখাচ্ছে। সো এরকম হলেই ভাববা যে তুমি সেখানে পলিমরফিজম, ওই যে মেথড ওভারলোডিংটা আছে পলিমরফিজম। সো আর একটা কথা যে পাইথন ডাজ নট সাপোর্ট মেথড ওভারলোডিং, পাইথন মেথড ওভারলোডিংটা সাপোর্ট করে না, কারণ পাইথনে আমরা এটা ইউজ করতে পারি না। কিন্তু একটু ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা মেথড ওভারলোডিং এর মতো কাজগুলা সহজে করতে পারি, সেটা আমি হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। সো আসো আমরা একটু দেখে আসি।
সো মেথড ওভারলোডিং, এই তো ওভারলোডিং এর একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। দেখো এই যে সাম নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি, এখানে দুইটা মেথড আছে, অ্যাড নামের দুইটা মেথড বা ফাংশন যেটাই বলো না কেন আছে। সো এটা কি করছে, এটা দুইটা প্যারামিটার নিচ্ছে, আর এই অ্যাড মেথডটা কয়টা প্যারামিটার নিচ্ছে, তিনটা প্যারামিটার নিচ্ছে, তারপরে রিটার্ন করে দিচ্ছে, সামটাকে রিটার্ন করে দিচ্ছে। যখন আমরা সাম নামের হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং প্রিন্ট করছি, প্রিন্টের সময় আমরা কি প্রিন্ট করছি, হচ্ছে ভ্যালটা হচ্ছে আমার অবজেক্টের ভিতরে আমি কল করেছি কি অ্যাড দিয়ে তিনটা ভ্যারিয়েবল পাস করছি। যখন তিনটা ভ্যারিয়েবল পাস করছি, যখন এখানে এসে খুঁজতেছে যে তিনটা ভ্যারিয়েবল পাস করে এমন অ্যাড ফাংশন তো দুইটা আছে, আচ্ছা তিনটা ভ্যারিয়েবল পাস করে এরকম অ্যাড ফাংশনটা কোনটা, সো সেকেন্ডটা। সো সুন্দর মতো সেকেন্ডটা গেছে, সেকেন্ডটা কি বলছে যে তিনটাকে যোগ করো, তো 3 আর 2 5 আর 1 6, 6টা প্রিন্ট করে দিয়েছে। আমি যখনই এখন, আমি তো বলেছিলাম যে সাপোর্ট করে না, তাহলে এখানে কেন সাপোর্ট করলো, এখানে পাইথন কাজটা করছে কি, যখন আমি একই নামে দুইটা মেথড ক্রিয়েট করেছি সাম ক্লাসের মধ্যে, তখন ও সবসময় আপডেটটা নিয়েছে, আপডেটটা নিয়ে প্রিন্ট করেছে। এখন তো আমি যদি দুইটা নিয়ে হচ্ছে প্রিন্ট করতে চাই, তখন কিন্তু আমাকে একটা ইরর দেখাবে, কারণ ওই যে পাইথন পলিমরফিজম ওভারলোডিং এর যে বিষয়টা আছে সেটা সাপোর্ট করে না। এই জন্য আমাকে হয় এটা দিয়ে ডিলিট করতে হবে, না ওটাকে ডিলিট করতে হবে। কিন্তু আমি তো এই দুইটাকেই করতে চাই। কিভাবে করতে চাই ওভারলোডিংটা, আমি কিন্তু বলেছিলাম যে একটা ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই কাজটা সহজে করতে পারি। সো কিভাবে করতে পারি, সো ট্রিক্সটা এমন থাকে যে আমি হচ্ছে অ্যাড ফাংশনটা নিয়েছি, অ্যাড ফাংশনটা নিয়ে একটা ভ্যারিয়েবল এক্সট্রা নিয়েছি, ভ্যারিয়েবলটার মধ্যে 0 অ্যাসাইন করে দিয়েছি। হ্যাঁ, সো এখন যখন আমি প্রিন্টের মধ্যে দুইটা আর্গুমেন্ট পাস করব, তখন কিন্তু সমস্যা করবে না। কেন করবে না, কারণ এখানে দেখো যখনই 1 2 পাচ্ছে, তখন এ বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে এবং সি এর মধ্যে অলরেডি এখানে অ্যাসাইন করে রেখেছি, সেজন্য এইটার প্রিন্টটা এখানে এখানে এটার অ্যান্সারটা দিয়ে দিবে। কিন্তু এখানে অ্যান্সার দিচ্ছিল না, কারণ এখানে দেখতেছিল যে আপডেট, এইটা আপডেটের মধ্যে প্যারামিটার দুইটা চাচ্ছে, কিন্তু আসলে দুইটা পাওয়ার পরে থার্ড নাম্বার যেটা আছে আর্গুমেন্টটা, সেটা কিন্তু ভ্যালু পাচ্ছিল না। সো এইভাবে আমি ইজিলি দুইটা আর্গুমেন্টও পাস করতে পারি, তিনটা আর্গুমেন্টও পাস করতে পারি। কিন্তু এখন আরেকটা কিভাবে করা যায়, আর একটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, বেটার অ্যাপ্রোচ হচ্ছে আর্গ ইউজ করা। তো আর্গ ইউজ করলে কি হয়, আর্গ হচ্ছে একটা ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট, যে আর্গুমেন্টের মাধ্যমে তুমি ইচ্ছা মতো আর্গুমেন্ট পাস করাইতে পারো। দেখো আমি এখানে দুইটা পাস করাইছি, তিনটা পাস করাইছি, চারটা পাস করাইছি, এই আর্গটা কি করতেছে, সব ওর মধ্যে রাখতেছে, দেন হচ্ছে আমি একটা লুপ ক্রিয়েট করে সামটা করে ফেলেছি, দেখছো। সো আমি হচ্ছে ওভারলোডিং এর জিনিসগুলা আমরা এরকম ভাবে অ্যাচিভ করতে পারলাম, কিন্তু ডিরেক্ট আমরা জাভাতে যেভাবে আমরা অ্যাচিভ করেছিলাম, সেভাবে কিন্তু পাইথনে ওভারলোডিং এর কনসেপ্টটা হচ্ছে সেভাবে আমরা অবজার্ভ করতে পারি বা অ্যাচিভ করতে পারি। সো এখন আমরা ওভাররাইডিং এর জিনিসটা দেখি। সো ওভাররাইডিং এ কি বলে, ওভাররাইডিং জিনিসটা আসলে আমরা কিন্তু ইনহেরিটেন্সে ক্লাস 2 তে দেখে এসেছি। সো যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না, তারা অবশ্যই ক্লাস 2 দেখে আসবে, এবং ক্লাস 1 এর মাধ্যমে আমরা একদম ডিপড যে ফাউন্ডেশনটা আছে, অবজেক্ট কি ক্লাস কি এগুলো নিয়ে আলোচনা করেছি। সো মেথড ওভাররাইডিং এ কি আছে, যে এক্সাম্পল অফ রান টাইম পলিমরফিজম, এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, আর কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে মেথড ওভারলোডিং। এটা কিন্তু অনেকবার আসে, ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। সো ইন দিস দ্য স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন অফ মেথড, আচ্ছা এটা আমি বলি যে ওভাররাইডিংটা যখনই হবে, আমি কিন্তু বললাম যে ইনহেরিটেন্সে থাকে ওভাররাইডিংটা। সো ইনহেরিটেন্সে আমরা কি জানি, ইনহেরিটেন্সে কথা মানেই সেখানে একাধিক ক্লাস আছে। সো একাধিক ক্লাসের মধ্যে যদি একই টাইপের মেথড বা ফাংশন বারবার থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ওভাররাইডিং, সিম্পল। সো এটাই বলছে যে একটা মেথড থাকবে যেটা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসের মধ্যেও থাকবে, চাইল্ড ক্লাসের মধ্যেও থাকবে, তাহলে সেখানে কি বলবা, সেখানে তুমি যদি দেখো যে ওভাররাইডিং, সেখানে অবশ্যই তাহলে দুইটা ক্লাস থাকবে এবং দুইটা ক্লাসের ভিতরে সেম নামের মেথডগুলো থাকবে, জাস্ট অল। তাহলেই হচ্ছে তুমি এখানে বলতে পারো যে মেথড ওভাররাইডিং অ্যাচিভ হয়েছে। সো মেথড ওভাররাইডিং এর এক্সাম্পল কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। কোনটা, আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখেছিলাম ডগ ক্যাটে, সেটা কিন্তু একটা মেথড ওভাররাইডিং এর একটা এক্সাম্পল ছিল। সো আমরা আরেকটা এক্সাম্পল আবার একটু দেখে আসি। সো মেথড ওভাররাইডিং এর, সো এই দেখো একটা ফাদার একটা ক্লাস আছে, সন একটা ক্লাস আছে, ফাদার ক্লাসটা ইনহেরিট করছে, ওকে।
সো প্রথম শর্ত আমার মেনে ফেলেছে। সো তারপর হচ্ছে দেখো এখানে স্লিপ, দেখো স্লিপ নামে একটা ফাংশন আছে বা মেথড আছে, এই স্লিপ নামে দুই জায়গায় আছে। সো দুই জায়গায় যেহেতু আছে তার মানে চোখ বুঝে এখানে ওভাররাইড। সো এখানে কি হয়েছে দেখি। সো তারপর হচ্ছে ফাদার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। তো হচ্ছে তারপর হচ্ছে স্লিপটাকে হচ্ছে কল করেছি। সো যেহেতু স্লিপটাকে কল করেছি এবং সুপার নামে কোনো কিছু ইউজ করিনি এবং এস হচ্ছে একটা সনের একটা অবজেক্ট, সেহেতু আমার এখানে স্লিপসের 2m এটা হচ্ছে আসার কথা। সো এটা দেখে আসে কিনা, হ্যাঁ এটা আসে। কিন্তু আমি যদি এখানে, তাহলে আমি প্যারেন্টেরটা কিভাবে আনবো সন ক্লাসের মধ্যে, যেহেতু ফাদারের সব বৈশিষ্ট্য সানের মধ্যে আছে। সো সানের ভিতরে আমি কি করে স্লিপস 10 AM PM এটা দেখতে পারি, কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমি একটা সুপার কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটা আমরা ইনহেরিটেন্সের ক্লাসগুলোতে দেখেছি। তো সুপার ক্লাস ক্রিয়েট করলে এটাও দেখাবে, এটাও দেখাবে, দুটাই দেখাবে। যেহেতু সুপারে আগে যে সুপার এটাকে শেষ করবে, এই ফাংশন মেথডটাকে শেষ করবে, দিয়ে নো নিজেরটাই আসবে। সো এভাবে করে আমরা একটা মেথড ওভাররাইডিং আসলে বা রান টাইম পলিমরফিজমের একটা এক্সাম্পল দিতে বললে আমরা এইভাবে কিছু কথা লিখে দিয়ে আমরা এরকম একটা এক্সাম্পল দিলেই হয়ে যাবে। সো এই তো, এইটাই হচ্ছে মোটামুটি পলিমরফিজমের যে কনসেপ্ট। এই ওভাররাইডিংটা কিন্তু আবার পাইথনে সাপোর্ট করে, আমি কিন্তু ওভাররাইডিং এখানে দেখাই দিলাম যে একদম এক্সাম্পল যে কিভাবে করে। সো এটা কিন্তু এখানে সাপোর্ট করছে। তাহলে পাইথনে কোনটা সাপোর্ট করে? ওভাররাইডিং। পলিমরফিজমের যে দুইটা কনসেপ্ট আছে, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, সেই ওভাররাইডিংটা পাইথনে সাপোর্ট করে, কিন্তু হচ্ছে ওভারলোডিংটা সাপোর্ট করে না পাইথনে, কিন্তু ওটা আমরা বিভিন্ন ওয়েতে অ্যাচিভ করতে পারি। সো এই তো। সো তারপরে কি আছে আমাদের একটু দেখি। তারপরে আছে হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন জিনিসটা কি? কিছুই না, সহজ জিনিস। এক্সেপশন মানে ইরর। তুমি যখন কোড করো তোমার কোডে কিছু ইরর আসবেই, আসবেই, ঠিক আছে? কারণ কোডে ইরর না আসলে সেটা সলভ করার মতো কোনো জায়গা থাকে না, এবং ইরর আসা মানে তুমি হচ্ছে সলভের পথে যাচ্ছ। সো ইরর যখন আসে তখন সেই ইরর গুলা কিভাবে হ্যান্ডেল করা যায়? কিছু কিছু ইরর আসে যেগুলা হ্যান্ডেল করতে হয়, যেগুলো তোমার ইরর না, আসলে ইরর না। যেমন ধরো তুমি একটা ভাগ করেছো, সো ভাগের ভিতরে তুমি দিয়েছো কি, তুমি ভাগ করে দিয়েছো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, এটা এক্স ডিভাইডেড বাই ওয়াই করে দিয়েছো, হ্যাঁ। সো এখন ইউজার কি করছে, ইউজারের থেকে ইনপুট নেব। ইউজার সুন্দর মতো ইউজার ইনপুট দিল, কি দিল, 1, এক্স এর মান 1 দিল, ওয়াই এর মান 0 দিল। এখন এটা তো আনডিফাইন্ড হয়ে যায়। সো এটা তো আসলে তোমার কোডের প্রবলেম না, এটা তো আসলে যে ইনপুট দিচ্ছে সেই ইনপুটের প্রবলেম আছে। সো এইগুলাও আমাদের হ্যান্ডেল করে দিতে হয়। সেই হ্যান্ডেলটা কিভাবে করি, এটা একটা এক্সেপশন বা এটা একটা ইরর, হ্যাঁ। সো এই ইররগুলো কি করে হ্যান্ডেল করা যায়, সেটাই হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডেলিং প্রসেসগুলো বলে। সো এগুলা কি বলে আমি একটু দেখে আসি। সো এই যে এক্সেপশন হ্যান্ডেলিং এর বিভিন্ন ধরনের টাইপস আছে। সিনট্যাক্স ইরর, সিনট্যাক্সে এই টাইপগুলো একটু নিজের মতো একটু পড়ে নিতে হবে। সো এখানে কি কি আছে আমি একটু বলে দিই। সিনট্যাক্স ইরর, সিনট্যাক্সে ভুল থাকতে পারে। যেমন তুমি হচ্ছে ইফ লিখছো, সো ইফ এভাবে না লিখে আইএফএফ লিখছো, সো এটা একটা সিনট্যাক্স ইরর, ঠিক আছে? সো টাইপ ইরর, সো এটা টাইপ ইররও বলতে পারো। সো তোমার অনেকটা কাছাকাছি একটা এক্সাম্পল দিয়ে তুমি সবগুলোকে বুঝাই দিতে পারো, কিন্তু তুমি এক্সাম্পলে আলাদা আলাদা এক্সাম্পল দিবে। তো সিনট্যাক্স ইররে তুমি কি দিবা, যে একটা সেমিকোলন ইফ এর পরে ধরো ইফ কন্ডিশন দিয়ে একটা সেমিকোলন দিতে হয় বা ক্লাস ক্রিয়েট করার পরে সেটা দাওনি, সো এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবা। টাইপ ইরর, ওই যে এটা দেখাই দিলা। নেম ইরর, নেম ইরর মানে ভ্যারিয়েবলের নেম তুমি হচ্ছে ডিফাইন করছো, ধরো কিওয়ার্ড নেমটা ডিফাইন করছো হচ্ছে এবিসি দিয়ে, কিন্তু পরে আবার ওটা ডিফাইন করে ফেলছো বড় হাতের এবিসি দিয়ে, সো এটা একটা নেম ইরর। ইনডেক্স ইরর, তো ইনডেক্সিং এ করতে ক্ষেত্রে তুমি ভুল করছো, এ অফ আই, আই লিখতে হবে, সেখানে আই না লিখে তুমি হচ্ছে 1 লিখে ফেলছো অ্যারো ইনডেক্স, সো এরকম একটা ভুল। সো কি ইরর, কিওয়ার্ডে ভুল, এই যে একটা কিওয়ার্ড। আর হচ্ছে ভ্যালু ইরর, তো ভ্যালু দিতে ভুল করে। অ্যাট্রিবিউট ইরর, আর জিরো ডিভিশন ইরর, এই যে আমি যেটা বললাম 1/0, এটা হচ্ছে জিরো ডিভিশন ইরর, এটা খুবই আসে। এটার এক্সাম্পলটা আমি তোমাদের দেখাই দেবো। আর সবগুলোই হচ্ছে মোটামুটি ইজি, সো একবার দেখলেই তোমরা এগুলো পারবে, ঠিক আছে? এগুলো একটু সার্চ করে পড়লেই তোমরা পেরে যাবে। সো এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, কোনটা এক্সেপশন সিনট্যাক্স ইররের এক্সাম্পল দেখানো হয়েছে। দেখো যেমন ইফের এখানে একটা সেমিকোলন লাগবে, সেটা দেয় নাই। তো পরীক্ষা এক্সামে যদি এরকম কিছু ইরর একটা করতে বলে যে ইররগুলো বের করো এবং ইররের টাইপগুলো লেখো, সরি ক্লোন লিখতে হয়, সো ক্লোন টাইপগুলো লেখো, তাহলে তোমরা এইভাবে করে একটা মানে টাইপটা কেন এরকম ভুল গেছে
কোন নাম্বার এই এরকম 1 নম্বর 2 নম্বর এরকম লাইন দিবে, লাইন দিয়ে কোন নম্বর লাইনে ভুল গেছে সেটা তুমি দেখাই দিবে, এবং কেন ভুল, সেটা কি টাইপের ভুল, অবশ্যই এরকম করে লিখে দিতে হবে। ঠিক আছে, সো এই তো গেল ভুলটা আইডেন্টিফাই করলাম, কিন্তু ভুলটা আমি হ্যান্ডেল করব কিভাবে? হ্যান্ডেল করার জন্য আমাকে কিছু জিনিসের বা কিছু থ্রি কিওয়ার্ডের একটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে ট্রাই, এক্সেপ্ট আর ফাইনালি। ট্রাইটা কি? ট্রাইটা হচ্ছে দিস ইজ এ ব্লক অফ কোড টু বি অ্যাটেম্পড, মানে হচ্ছে এটা হচ্ছে সেই কোড ট্রাইয়ের মধ্যে কি যে কোডগুলো থাকবে যেটা হচ্ছে এক্সিকিউট করবে এবং ভুল হইতে পারে, যে ওপি বাই কিউ। ঠিক আছে, সো এইখানে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আছে যদি ইউজার ইনপুট দেয় এরকম ভাবে। সো এটা হচ্ছে কার মধ্যে থাকবে? ট্রাইয়ের মধ্যে। এখন এক্সেপ্টটা কি? এক্সেপ্ট একটা ব্লক, এই ব্লক অফ কোড উইল এক্সিকিউট ইন দিস কেস দেয়ার ইজ অ্যান ইরর। সো এখানে যদি ট্রাইয়ের মধ্যে দেখা যাচ্ছে ইউজার এরকম একটা ইনপুট দিয়ে দিল, তখন একটা ইরর আসবে। যদি ইরর আসে তাহলে সে কোথায় চলে যায়? এক্সেপ্ট ব্লকে চলে যায়। সো এক্সেপ্ট ব্লকে তুমি একটা প্রিন্ট করে দিলা যে সামথিং ইজ ইরর হিয়ার। সো তাহলে কি হবে? তাহলে কোডটা কিন্তু রান হবে, এখানে কিন্তু ইরোরটা খাবে না। আর ফাইনালি একটা ব্লক, যে ব্লকে লেটস আদার যে তারপরে যে কোডগুলা হচ্ছে তোমার এক্সিকিউট হবে সেইগুলো এখানে থাকবে। সো আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। সো দেখো এক্সাম্পল, এই তো এখানে একটা এক্সাম্পল, ওই যে দেখো। সো এখানে এক্স আর ওয়াই দুটো নিয়েছি, এটা এটা হচ্ছে ডিভাইড করছো তুমি সুন্দর মতো কোডটা আসলে করে ফেলছো, কিন্তু ইউজার দেখা গেল তো তোমার হচ্ছে এরকম আসলে ডিভিজর টু ডিভিডেন্ড টু 10 দেয় নাই। সো সে হচ্ছে 1 বাই তোমার ধরো এরকম দিয়েছে। সো ও দিয়েছে এরকম দিয়েছে 0/0 দিয়ে, তাহলে আনডিফাইন্ড হয়। এই দেখো এটা বলতেছে ফলোড ডিভিশন বাই 0। সো 0 দিয়ে করছি, এখানে একটা ইরর আমাকে দেখানো হয়েছে। সো আমি এই রোডটা কিভাবে সলভ করব? সো আমি দেখতেছি যে এই লাইনটার প্রবলেম হচ্ছে, সো আমি এই লাইনটার মধ্যে দিয়ে দিব, আমি আদার্স লাইনও দিছি, সো কোনো প্রবলেম নাই। ট্রাই করতেছে যে এখানে ভুল পাচ্ছে কিনা, যদি ভুল পায় তাহলে কোথায় যাবে? এক্সেপ্টের ভিতরে যা আছে সেটা দেখাবে। ঠিক আছে, আর ইলসের মধ্যে আর যদি ট্রায়ের মধ্যে যদি ঠিক থাকে তাহলে এটা প্রিন্ট করবে। আসলে ইলসের পার্টটা ফাইনালি পার্টটা আসলে একই রকমের কাজ করে। ঠিক আছে, সো আমি এখানে একটু 0/0 এখন দিব, 0/0। এই দেখো এখন কি হলো, যে একটা ইরোর খাইছে, যদি ইরোর খায় তাহলে কোথায় যাবে? এক্সেপ্টের মধ্যে যায় এইটা প্রিন্ট করবে, দেখো এটা প্রিন্ট করছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইলস পার্টটা কেন প্রিন্ট করা নাই? কারণ ইলস হচ্ছে যদি এক্সেপ্টের ভিতরে না যায় তাহলে ইলস পার্টটা আমাকে শো করাবে। তো যেহেতু হচ্ছে ইরোর আছে তার মানে এটাকে শো করাইছি, ইলস পার্টটাকে শো করায়নি। সো এখন আমি যদি 10 বাই 5 দিই তাহলে কিন্তু লুকস গুড পার্টটা শো করাবে এবং রেজাল্টটা শো করাই দিবে। ঠিক আছে, যখনই এক্সেপশন পাবে তখনই কিন্তু আমার এই রেজাল্টটা প্রিন্ট করলো না। কেন? এক্সেপশন পাইলে আমার এক্সেপ্টের মধ্যে চলে যাচ্ছে। সো তুমি হচ্ছে এখানে এটা প্রিন্ট না করে তুমি হচ্ছে বাইরেও প্রিন্ট করে দিতে পারতা, তুমি হচ্ছে ইলস পার্টেও প্রিন্ট করে দিতে পারতা। ঠিক আছে, সো এটাতে কোনো প্রবলেম ছিল না। সো এবার দেখি ফাইনালিটা কিভাবে কাজ করে। সো এখানে হচ্ছে আমি এটা নিলাম, সো সব ব্লকের ভিতরে। সো এখানে হচ্ছে এক্সেপ্টের মধ্যে আমি রাখলাম যে ভুল হলে কি দেখাবে, আর এর মধ্যে অন্যথায় লুজ গুড দেখাবে। ফাইনালি হচ্ছে লাস্টে সব সময় এটা তোমার ইরোর আসুক বা না আসুক ফাইনালি সব সময় এক্সিকিউট হয়। হ্যাঁ, ফাইনালি কি সব সময় এক্সিকিউট হয়, দেখো আমি 0/0 দিলাম, ফাইনালি এক্সিকিউটেড সাকসেসফুলি, এটা কিন্তু সব সময় হচ্ছে আমার হচ্ছে। এখন যদি আমি হচ্ছে ইরোর বাদে একটা দিই, সো এই তো দেখো ইরোর বাদেও ফাইনালি, তাহলে এখানে ট্রাইটা কি হয়? ট্রাইয়ের মধ্যে যেটা প্রবলেম থাকে সেটা দিতে হয়, এক্সেপ্টের ভিতরে প্রবলেম হলে তোমার কি প্রিন্ট করে দিবে সেটা দিতে হয়, ইউসের মধ্যে যদি প্রবলেম না হয় সেখানে যদি কিছু দিতে চাও। সো আমি এখানে কিন্তু আমি এখানে এই কোডটাও দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, লুকস গুড না দিয়ে এখানে প্রিন্ট হচ্ছে ইয়াটা প্রিন্ট করে দাও, আর আর হচ্ছে ফাইনালিতে যায় কি বলবে? এক্সিকিউটেড সাকসেসফুল। ঠিক আছে, আর এটা তো তোমার হচ্ছে এখানে না দিয়ে আমি হচ্ছে এখানেও দিতে পারতাম। সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার ইচ্ছা মতো লেখা। সো এই তো গেল ট্রাই, এক্সেপ্ট, ইলস আর হচ্ছে ফাইনালি। মেইনলি হচ্ছে এক্সেপ্ট, ফাইনালি, ট্রাই এই তিনটা দিয়ে করে। সো ইলস মাঝে মাঝে দিতে বলে, সো আমি তোমাদের এটা আর কি দেখাই দিলাম। সো এটাই ছিল। আর হচ্ছে আমরা এই এই তিনটা ক্লাসের মাধ্যমে আমরা ওপির কনসেপ্ট সাথে আমাদের ফাইনালের যে সিলেবাসটা পুরোটা ক্লাসের সিলেবাসই আমরা শেষ করলাম। সো তোমাদের
হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে আর যদি কোনো জিনিস তোমাদের ল্যাকিংস থাকে তবে তোমরা অবশ্যই ক্লাসের রেকর্ডগুলো দেখে দেন কোনো কিছু না বুঝলে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমাদের রিচ আউট করার চেষ্টা করো।